হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি ক্লাস 12 এর নতুন আরেকটি ভিডিও। চ্যাপ্টার নাম বায়োটেকনোলজি। আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে যখন জিন লাইব্রেরি বা ডিএনএ লাইব্রেরি যখন আমরা পড়ছি, সেই জিনগুলোকে পৃথক করার জন্য পদ্ধতি রয়েছে ইলেকট্রোফোরেসিস। যে কোনো জায়গা থেকে যে কোনো জিনকে যদি আমাদের শনাক্ত করতে হয়, আলাদা করে জিনকে যদি তুলে আনতে হয়, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রোফোরেসিস পদ্ধতি ব্যবহার করতে হয়। ধরো সাপোজ কোনো একটা অর্গানিজমের ক্ষেত্রে আমরা জিন নিয়েছি, ডিএনএ নিয়েছি। এবার সেই ডিএনএকে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা কেটে নিলাম, জিনকে টুকরো করে নিলাম। এবার সেই জিনের টুকরোগুলোকে আমরা নির্দিষ্টভাবে যদি সাজাতে চাই, আমরা পড়েছিলাম যখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করেছিলাম, তখন সেম প্রসিডিওর আমরা করেছিলাম। এই ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করানো হয়। আমরা সেই জিনিসটিকেই দেখব, একটু অন্যরকমভাবে দেখব, কারণ এখানে আমাদের পড়ার বিষয়বস্তু হলো ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস কি, কিভাবে করা হয়, সেগুলো এখানকার দেখব। দেখার পর আমরা সার্দান ব্লটিং টেস্টে যাব, যেটা ইলেকট্রোফোরেসিসের পরবর্তী ঘটনা। একটু ভালো করে বোঝার চেষ্টা করব, কারণ বোর্ড লেভেলে 3 নম্বর এর কোশ্চেন হিসাবে জেনারেলি আসে ইলেকট্রোফোরেসিস বা সার্দান ব্লটিং টেস্ট। দেখো, খুব ভালো করে শুনবে। ধরো একটা পাত্র নিলাম, একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারের মধ্যে একটা যে কোনো হোস্টের ক্ষেত্রে একটা ডিএনএ কে আমরা এখানে রেখেছি। এবার সেই ডিএনএ এর মধ্যে আমরা দিয়েছি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে যখনই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমরা দিয়েছি এখানে, তখনই কি হবে, জিনগুলো টুকরো টুকরো হয়ে যাবে, আমরা জিনগুলোকে পেয়ে যাব। হ্যাঁ, বিভিন্ন লেন্থের ডিএনএ পাবো, হিসাব মতো বিভিন্ন লেন্থের ডিএনএ পাবো, কারণ জিনের জন্য সব জিন তো সমান হয় না। তাহলে বিভিন্ন যে জিন বলতে আমরা যা বুঝি, সেখানে অ্যাক্টিভ ডিএনএ সিকোয়েন্স, হ্যাঁ, তো সেখানে টুকরোটা আলাদা আলাদা হবে, লেন্থগুলো আলাদা হবে। সেখানে বিভিন্ন লেন্থের ডিএনএ আমরা পেলাম, সেই লেন্থের ডিএনএ আমরা এখানে দেবো, তার আগে এখানে বুঝবো যে ব্যাপারটা কি। এটা করে রাখলাম, তারপর বলছি এই যে ইলেকট্রোফোরেসিসের যে ঘটনা, সেটা দুভাবে করা হয়। এখনই ইলেকট্রোফোরেসিস কি সেটা বলতে পারছি না, কারণ প্রসেসটা না বোঝালে আমি বলতে পারছি না যে ইলেকট্রোফোরেসিস কি। সংজ্ঞার মাধ্যমে বললে কিছু বুঝবে না। দু রকমের ইলেকট্রোফোরেসিস হয়, একটা হলো অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস, একটা হলো পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস জেনারেলি ডিএনএ আইসোলেশন করতে কাজে লাগে, আর পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস জেনারেলি প্রোটিন আইসোলেশনে কাজে লাগে। ডিএনএ কে পৃথক করার জন্য লাগে অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস, প্রোটিনকে পৃথক করার জন্য লাগে পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস। এই বিষয় দুটো আমাদের ক্লিয়ার করে নিলাম। তবে ডিএনএ কে আইসোলেট করতেও কখনো কখনো পলিঅ্যাক্রিলামাইড ইউজ করা হয়, তবে পপুলারলি ইউজ করা হয় অ্যাগারোজ জেল ইলেকট্রোফোরেসিস। জিনিসটা কি দেখো, আমরা বিভিন্ন সময়ে বাড়িতে বিভিন্ন জিনিসের আঠা তৈরি করি, যেমন ধরো সাবুর আঠা, ময়দার আঠা, অ্যারারুটের আঠা। যারা তৈরি করতে দেখেছে তারা বুঝতে পারবে এই অ্যাগারোজ জেল কিভাবে তৈরি করা হয়। আমরা অ্যাগার-অ্যাগারের নাম শুনেছি। ধরো জলে গোলা হলো, জলে গুলে নিয়ে ফোটানো হলো, কিছুটা ফুটিয়ে যখন দেখছি বেশ ঘন হয়ে এসছে, তখন সেটাকে নামিয়ে দেওয়া হলো, গ্যাসটাকে অফ করে দেওয়া হলো। এবার সেটাকে ঠান্ডা করতে দেওয়া হলো, দেখা যাবে একটা জেলি লাইক সাবস্টেন্স তৈরি হচ্ছে। যেমন জ্যাম জেলি পাওয়া যায় না, সেরকম ওই গোলা জিনিসটা জ্যাম বা জেলির মতো আসবে, মানে অর্ধ কঠিন একটি পদার্থ আসবে, অর্ধ কঠিন। ওটা অ্যাগারোজ জেল একটা প্লেটের মতো করে নেওয়া হয়। কারণ খুব সহজ, ধরো আমি একটা এরকম প্লেট নিয়েছি, দিয়ে এবার ওই গরম করা অ্যাগারোজটাকে আমরা এই প্লেটে ঢেলে দিয়েছি, ঠান্ডা করা হচ্ছে। তাহলে ঠান্ডা করলে কিছুক্ষণ পরে কি হবে, এটা একটা ব্লকের মতো হয়ে যাবে, গোটাটা একটা ব্লকের মতো হয়ে যাবে। যেমন জ্যাম বা জেলি থাকে না, গোটাটা ব্লকের মতো হয়ে যাবে। তো এটাকে আমি তুলে নিতে পারি, কোনো অসুবিধাই নেই, পুরো জেলের ব্লক থাকবে একটা। সেইভাবে এখানে এই জেল ব্লকটা এখানে তৈরি করা হচ্ছে। তার মানে অ্যাগারোজ জেল প্লেটটা তৈরি করা হলো। এরপর এটাকে একটু এইভাবে ভাবতে হবে, সারফেস এরিয়া দিয়ে ভাবতে হবে, কারণ জিনিসটা তো এইভাবে আছে। আমি অ্যাগারোজ জেল প্লেটটা এইভাবে পাচ্ছি, 2D তে আঁকা আছে বলে এইভাবে মনে হচ্ছে, আছে তো এরকম। তাহলে ওখানে একটি চিরুনির মতো কাঁচের আছে, এরকম চিরুনির মতো জিনিস নিয়ে এরকম করে গর্ত করে দেওয়া। এখানে সেই গর্তগুলো আছে, গর্তগুলো কখনোই এরকম নয়, মানে ডিপে নাই, কিন্তু গর্তগুলো সব উপরে আছে।
মানে এটা প্লেটটা, এই প্লেটের এরকম চিরুনি দিয়ে একবার তুলে দেওয়া আছে, তাহলে গর্ত গর্ত ছোট ছোট গর্ত গর্ত হয়ে যাবে, সেই গর্তগুলো তৈরি করে নেওয়া হলো। এবার এখানে যেটা তৈরি করা ছিল আফটার ডিএনএ রেপ্লিকেশন ট্রিটমেন্ট, যেগুলো আমরা টুকরোগুলো পেয়েছিলাম, সেই ডিএনএ টুকরোগুলোকে নিয়ে এখানে এই গর্তগুলোতে দিতে হবে। এরপর কি করা আছে, ব্যবস্থা করা আছে, সেটা হলো এই প্রান্তে এবং এই প্রান্তে দুটি ইলেকট্রোড এখানে একটা পাওয়ারের সঙ্গে যুক্ত করা আছে। নেগেটিভ চার্জের যেদিকে হোল বা ছিদ্র করা আছে সেদিকে নেগেটিভ চার্জের, আর এই দিকটা পজিটিভ চার্জের করা আছে এবং সেটা পাওয়ারের সঙ্গে যুক্ত করা আছে। তার মানে এই গর্তগুলো আছে, সেই গর্তের মধ্যে ডিএনএ টুকরোগুলো আছে, যেদিকে ডিএনএ টুকরোগুলো আছে সেদিকে মাইনাস, যেদিকে অপোজিটে প্লাস, পাওয়ার দিয়ে যোগ করা আছে। এখন পাওয়ারটা অন করে দিলে ডিএনএ গুলো ছুটতে শুরু করবে। 11 জেল প্লেট ছিদ্রযুক্ত, ছিদ্র এমন যাতে ডিএনএ আরামসে যেতে পারে। ছিদ্র মানে আমরা বাইরে থেকে বুঝতে পারবো না, কিন্তু সেই ছিদ্রের মধ্যে দিয়ে ডিএনএ যেতে পারবে। তাহলে ডিএনএ গুলো ওদিকে যাওয়া ছুটতে শুরু করবে। কেন ছুটবে? তার কারণ ডিএনএ নিজে নিউক্লিক অ্যাসিড নেগেটিভ চার্জড, ডিএনএ নিজে নেগেটিভলি চার্জড, আর এদিকে দেওয়া আছে নেগেটিভলি চার্জড, তাহলে বিকর্ষণ করছে। উল্টো দিকে আবার পজিটিভলি চার্জ রয়েছে, মানে সে আবার আকর্ষণ করছে, তাহলে ছুটতে শুরু করবে। এবার যখন ছুটবে খুব স্বভাবতই যারা ধরো একটু ফ্যাটি তারা কম ছুটবে, যারা তুলনামূলক রোগা তারা একটু বেশি ছুটবে। মানে বিষয় হলো যারা ছোট ছোট টুকরো তারা একটু বেশি জোরে ছুটবে, আর যারা বেশি বড় বড় লেন্থের তারা একটু কম কম ছুটবে। একটা নির্দিষ্ট টাইম পর পাওয়ারটাকে যদি অফ করে দিই, তাহলে ওই ছোটাছুটির হিসাবে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যাবে। আমরা যদি এইভাবে না দেখে যদি আমরা একটু টাওয়ারের মতো করে দেখি, তাহলে বুঝতে অনেক সুবিধা হয় বা দেখতে অনেক ভালো লাগে। আমরা অনেক জায়গাতে এইভাবেও দেখতে পাই। এইভাবে যারা ছোট আছে তারা সবচেয়ে আগে আছে, যারা বড় তারা সবচেয়ে পিছনে আছে। কিন্তু সাজানোর কোনো নির্দিষ্ট নিয়ম নাই, এই দূরত্ব সব নির্দিষ্ট না, কারণ কে কতটা ছুটেছে সে তো হিসাব তো তার লেন্থ উপর ডিপেন্ড করছে, তাহলে কোনো হিসাব নেই। তবে আলাদা হয়ে গেছে, তবে ডিএনএ টুকরোগুলো তাদের লেন্থ অনুযায়ী আলাদা হয়ে গেছে। এখন এখানে তো আলাদা হয়ে গেছে, এই পর্যন্ত প্রসেসটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা বলা হলো সেটার নাম ইলেকট্রোফোরেসিস। তাহলে আমরা নির্দিষ্ট চার্জ এর ডিফারেন্সের মাধ্যমে ডিএনএ টুকরোগুলোকে অ্যাগারোজ বা পলিঅ্যাক্রিলামাইড জেল দিয়ে পৃথক করার যে পদ্ধতি তাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। তো এটা প্রথম যে ব্যাপারটা বলছিলাম আমরা, ইলেকট্রোফোরেসিসের প্রসিডিওর বলা হয়ে গেল। এরপরের সঙ্গে রয়েছে সারদান ব্লটিং টেস্ট। এডওয়ার্ড সারদান সায়েন্টিস্টের নাম। এখানে এর পরে পরে আমরা নর্দার্ন পাবো, ইস্টার্ন পাবো, কেমন যেন রেলওয়েজ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপার সেরকম নয়, এডওয়ার্ড সারদান হলেন সায়েন্টিস্টের নাম। তাহলে একজনের যখন সাউদার্ন হলো তারপরের জনের নামে নিশ্চয়ই নর্দার্ন ছিল না, ওই হিসাব মতো ওইভাবে চলে এসছে, পরের নামগুলো ওইভাবে এসছে। কিন্তু প্রথম নামটা এখানে এডওয়ার্ড সারদানের নামে আছে, সারদান ব্লটিং টেস্ট, যার মাধ্যমে ডিএনএকে পৃথক করা হয়। কিভাবে? দেখো প্রথমত কি, ওটা তো ব্লটিং টেস্ট। ব্লট করা মানে বুঝি, ধরো একটা প্লেটের মধ্যে জল পড়ে গেছে বা তোমার ডাইনিং টেবিল কাঁচের টেবিলে জল পড়ে গেছে, তুমি টিস্যু পেপার দিয়ে ব্লট করে নিলে, না তুলে নিলে। তো এখানে তুলে নেওয়া পদ্ধতি কিভাবে হবে সেই ব্লটিং, সেটা এখন দেখার বিষয়। দেখো প্রথমে কি করা হয়, এই যে 11 জেল প্লেটটা না, সেই জেল প্লেটটাকে তুলে নেওয়া হয়, জেলের ব্লকটাকে তুলে নেওয়া হয়, এই জায়গা থেকে জেলের ব্লকটাকে তুলে নিয়ে আসা হয়। ধরো সেটাকে তুলে নিয়ে আসা হলো একটি বড় কোনো জায়গায়, একটি বড় জায়গায় যে 11 জেল প্লেটটা ছিল সেই জেল প্লেটটাকে তুলে নিয়ে আসা। এবার নিচেটা জেনারেলি একটু ফাঁকাও রাখা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে একটি জায়গার মধ্যে সেই ব্লককে চাপিয়ে দিতে হবে, এই ব্লককে চাপিয়ে দিতে হবে। ওকে, তাহলে এর মধ্যে কিন্তু ডিএনএ সেই বিভিন্ন লেন্থের ডিএনএ গুলো কিন্তু পড়ে আছে। এবার এই জায়গায় ঢালা হলো, মানে এই নিচে দিয়ে চলে আসবে কি কোনো বাফার সলিউশন, কোনো বাফার সলিউশন দেওয়া হলো। মানে অ্যাকচুয়ালি জেনারেলি কি হয় যে ক্ষারীয় কোনো মাধ্যমকে এখানে অ্যাড করা হয়। যখনই অ্যাড করা হয় আমরা শুনেছিলাম টেম্পারেচার বাড়লে, পিএইচ বাড়লে
ডিএনএ স্ট্র্যান্ড ডাবল স্ট্র্যান্ড সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যায়, তাহলে এখানেও সেই ঘটনাই ঘটবে। তাহলে এখানে যে যে লেন্থের টুকরোগুলো আমরা পেয়েছিলাম তারা এরকম করে ছিল ডাবল স্ট্র্যান্ডেড, তাহলে এরকম করে বিভিন্ন জায়গায় ডাবল স্ট্র্যান্ডেড ছিল। এখানে দেখে নিচ্ছি ডাবল স্ট্র্যান্ডেড ছিল, একটা ব্লুতে দেওয়া, একটা সবুজে দেওয়া ছিল, একটা লাল দেওয়া ছিল। তাহলে এখানে বিভিন্ন লেন্থের অবশ্যই ছোট বড় ব্যাপারটা আছে, সবচেয়ে ছোট তারপর বড় তারপর বড় তারপর বড়, সেই ব্যাপারটা তো অবশ্যই থাকছে। তো এরা যে আলাদা হয়ে গিয়েছিল, যখনই এখানে এই জেল প্লেট দিয়ে চুইয়ে চুইয়ে যখনই ওই বাফার সলিউশনটা উপরে উঠছে, যখনই এদের টাচ করছে, তখনই এরা ডাবল স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়ে যাচ্ছে। এইখানে খুব মন দিয়ে দেখবে, শুনবে ভালো করে। তার আগে কি করা হয়েছে, এখানে একটা নাইট্রোসেলুলোজ পেপার চাপিয়ে দেওয়া হয়েছে। এই 11 জেল প্লেটের উপর নাইট্রোসেলুলোজ পেপার চাপিয়ে দেওয়া হয়েছে, তার উপর একটি নরমাল পেপার চাপানো হয়েছে, বা যে কোনো কিছু চাপানো হয়েছে, যে কোনো কিছু মানে ওই পেপার টাইপের যে কোনো কিছু চাপানো হয়েছে। তার উপর একটা বড় ব্লক চাপিয়ে দেওয়া হয়েছে, ভারী মানে ভারী করে রাখার জন্য একটা বড় ব্লক চাপিয়ে দেওয়া হয়েছে। জাস্ট যেমন ছানায় জল বার করার জন্য যেমন দেয় না, সেরকম টাইপের ব্যাপার দেওয়া হয়েছে। কি হবে, নাইট্রোসেলুলোজ পেপার, এখানে সবুজ রঙের যেটা রয়েছে নাইট্রোসেলুলোজ পেপার, সেটা অ্যাকচুয়ালি ওই কিটো জুতো যেমন হয় না, একটা প্রান্তের সঙ্গে আরেকটা প্রান্ত চিপকে যায়, সেই রকম টাইপের ব্যাপার আর কি, যে নাইট্রোসেলুলোজ পেপারের মধ্যে ডিএনএ গুলো উঠে যায়, ঠিক সেম সেম জায়গায় ডিএনএ গুলো উঠে লেগে যায়, চিপকে যায়। তাহলে এখানে যে ডিএনএ গুলো আছে, যখনই এখানে ওই বাফার সলিউশনটা উঠছে, তখন ওরা একটু উপর দিকে ঠেলে নিয়ে যায় ওদেরকে, দিয়ে গিয়ে তারা এখান থেকে উঠে গিয়ে এখানে নাইট্রোসেলুলোজ পর্দায় লেগে গেল, এখান থেকে উঠে গিয়ে এখানে, এখান থেকে উঠে গিয়ে এখানে, এখান থেকে উঠে গিয়ে এখানে, এরকম জায়গায় জায়গায় লেগে গেল। এবার তুমি একটু 2-3D স্ট্রাকচারে ভাবো না, উপরে সারফেসটা ভাবো, সেইভাবে উঠবে তো গোটা প্লেটে। তাহলে নাইট্রোসেলুলোজ পর্দায় উপরে এরা উঠে গেল, যখনই উঠে গেল তখন আমার এইগুলোর কাজ শেষ। তাহলে এই ব্লকটাকে সরিয়ে নেওয়া হবে, উপরের পেপারটা অন্য কোনো কাজ নাই, যাতে ব্লকটা ধুলোবালি ময়লা দিয়ে কিছু থাকে, তাহলে তো 11 নাইট্রোসেলুলোজ পর্দায় লেগে যাবে, সেই জন্য ওটা দেওয়া, অন্য কোনো ফাংশন নেই। এরপর আসল বিষয় হলো আমার নাইট্রোসেলুলোজ পর্দা, সেটাকে এখান থেকে আমি তুলে নিলাম। এবার হাতে আছে, দেখতে পাচ্ছি না কিন্তু আমি এখান থেকে তুলে নিয়েছি, আমার হাতে ওই গ্রিন কালারের নাইট্রোসেলুলোজ পেপারটা আছে, এটা একটু ড্রাই করে নিলাম, ডিহাইড্রেশন করে নিলাম। জলটাকে দূর করলে কি ডিএনএ গুলো আরো চিপকে লেগে যাবে, নাইট্রোসেলুলোজ পর্দার সঙ্গে ডিএনএ গুলো আরো ভালো করে চিপকে লেগে থাকবে। ব্যাস, এখানে কাজ শেষ হয়ে গেছে। এরপরের কাজ একটু লেন্থি আর কি। এরপরের কাজ কি, এই যে নাইট্রোসেলুলোজ পর্দা, সেই পর্দার সঙ্গে কিন্তু এখন ডিএনএ গুলো সব লেগে আছে, বড়, তারপর এটা একটু ছোট করলাম, তারপর এটা একটু ছোট করলাম, তারপর এটা একটু ছোট, লেগে আছে এগুলো সব। এখানে ডিএনএ প্রোব অ্যাড করতে হবে। ডিএনএ প্রোব কি, ডিএনএ প্রোব হলো অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্স, অন্য কালারটি অলিগোনিউক্লিওটাইড সিকোয়েন্স, মানে ওই 2 থেকে 10 পর্যন্ত নিউক্লিওটাইড সিকোয়েন্স, মানে ধরো 1 2 3 4 5 আবলাম না, ধরো এই 5টা নিউক্লিওটাইড রয়েছে, কিন্তু এই নিউক্লিওটাইডগুলোর যে নাইট্রোজেন রয়েছে তারা রেডিও আইসোমার, মানে এখানে রেডিও আইসোটোপকে লাগানো হয়েছে, মানে এরা কিন্তু এদের উপর যদি এক্স রে বা ইউভি রে দেওয়া হয় তাহলে কিন্তু এটা জ্বলজ্বল করবে। সেই ধরনের রেডিও আইসোটোপ যুক্ত নিউক্লিওটাইড সিকোয়েন্স তৈরি করা হয়েছে, যাদেরকে ডিএনএ প্রোব বলা হয়। কি রকম প্রোব, আমরা জানি কাকে খোঁজার চেষ্টা করছি, সেইভাবে প্রোব অ্যাড করা হয়। সাপোজ আমি জানি যে এই ডিএনএটার বেস সিকোয়েন্সে আছে এ টি সি সি জি, এটা তো আরো বড় হবে কারণ আমি তো প্রোবটাই 5টা দিয়েছি, তাহলে ডিএনএটা নিশ্চয়ই সত্যি অনেক বড়, অ্যাট লিস্ট 50টা। তাহলে এখানে আরেকটা আমাকে ম্যানেজ করতে হবে, আর একটু বড় করতে হবে, তাহলে এখানে ধরো টি সি জি, আচ্ছা বুঝতে পারছি কি বলতে চাইছে। মানে ডিএনএ স্ট্র্যান্ডটা তো নরমালি বড়, প্রোবটা তো অনেক ছোট। প্রোবটা অ্যাকচুয়ালি কি হবে, ডিএনএটা যদি লাল রঙের, ডিএনএটা যদি এত বড় হয় তাহলে প্রোবটা বা তারও কম, কারণ প্রোবটা একটা নির্দিষ্ট জায়গায় শুধু ডিএনএ এর সঙ্গে লেগে যাবে, বাকিটা ডিএনএ ফাঁকাই পড়ে থাকবে। এটা কি জিনিস, এটা খোঁজার জিনিস, খোঁজা। চুম্বকের সাহায্যে যেমন লোহা খুঁজতে পারি, এই প্রোবটার সাহায্যে আমি পার্টিকুলার ডিএনএ খুঁজে বের করতে পারি। আমরা তো সেই কাজই করছি। আমরা ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে বলেছি প্রথমেই যে আমরা ডিএনএ কে আইসোলেশন করার চেষ্টা করছি, জিনকে আইসোলেট করার চেষ্টা করছি। আমরা ডিএনএ লাইব্রেরির মধ্যে রেখেছিলাম, সেই জিন থেকে আমরা আইসোলেট করছি, খুঁজে বার করছি কোথায় আছে, সেই সব তো কাজ।
তাহলে এখানে আমি পার্টিকুলার কোনো জিনকেও খুঁজে বার করতে পারি, আবার সব জিনকেও আমি খুঁজে বার করতে পারি। এটা আবার ডিপেন্ড করছে আমার কখন কোন ধরনের ক্রাইটেরিয়া রয়েছে। আমি যখন অন্যান্য ডিএনএ মাইক্রো অ্যারে বলে একটি জিনিস আছে, যখন পড়াবো তখন দেখবে এই জিনিসটি আরও ভালো করে বুঝতে পারবে। তাহলে এই প্রোবগুলোকে দিয়ে দেওয়া হয়। তাহলে এবার যে যার প্রোব আছে সে তার সঙ্গে জুড়ে যায়। তাহলে এর ধরো প্রোব এর সঙ্গে জুড়ে গেল, এর প্রোব এর সঙ্গে জুড়ে গেল, এর সঙ্গে জুড়ে গেল, এর সঙ্গে জুড়ে গেল, প্রোবগুলো জুড়ে গেল। এখন প্রোবগুলো একে ইন্ডিকেট করবে, দেখাবে, তার কারণ প্রোবগুলো তো অ্যাকচুয়ালি রেডিও আইসোটোপ যুক্ত। তো কি করা হয়, নাইট্রোসেলুলোজ পেপারের উপর এরপর আরেকবার রাখা হয় এক্স-রে প্লেট, এক্স-রে প্লেট, এবার ইউভি রে দেওয়া হচ্ছে। ফলে কি হবে, এই যে জায়গায় জিনগুলো রয়েছে না, তাদের ছবি এক্স-রে প্লেটে আসবে। এতক্ষণ পর্যন্ত আমরা কিচ্ছু দেখতে পাইনি, গোটা ঘটনাটা ভূতের মতো অন্ধকারে করে কিচ্ছু দেখতে পাইনি, কারণ ডিএনএ কে দেখাই যায় না। আমি এটা করেছি দেখাইতে পাইনি, এটা করেছি দেখতে পাইনি, এটা করেছি দেখতে পাইনি, এক্স-রে প্লেট বসিয়েছি তাতেও কিছু দেখতে পাইনি। তারপরে এক্স-রে প্লেটের উপর যখন ছবি আসছে তখন এই লম্বা 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 দাগ আসছে, তখন আমি প্রথম দেখতে পেলাম সেগুলো ডিএনএ টুকরো। এই বিষয়টিকে, এই যে ব্লটিং টেস্ট করা হলো, এই যে ব্লট করা হলো, তুলে নেওয়া হলো, এই যে ব্লটিং করার প্রসিডিওর, সেটা এডওয়ার্ড সার্দান করেছিলেন বলে তার নাম সার্দান ব্লটিং টেস্ট। এক্ষেত্রে যদি আমাদের মনে হয় কোনো কারণে, দেখো একটা জিনিস তো বুঝতে পেরেছো নিশ্চয়ই, যে ডিএনএ টুকরোগুলোকে বলা হচ্ছে প্রোব, তার কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স, সেইভাবে এখানে এসে লাগছে। এবার কাউরির মনে প্রশ্ন আসতে পারে যে প্রোব তো একটা পার্টিকুলার রিজিয়নে লাগছে, তাহলে গোটা লেন্থের ডিএনএ কে আমি কি করে দেখতে পাবো এক্স-রে প্লেটে? এটা মাথায় প্রশ্ন আসতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, প্রোবগুলোকে তখনই লাগানো হয় যখন পার্টিকুলার কোনো ডিএনএ কে আমি খুঁজতে চাইছি, বা পার্টিকুলার কোনো জিনকে খুঁজতে চাইছি, যে জিনের বেস সিকোয়েন্স অলরেডি আমি জানি। এখানে আবার কত রকমের জিন এসছে তার সব বেস সিকোয়েন্স আমার জানা সম্ভব নয়। তাহলে সেখানে আমি কি করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর মতো ঘটনাটা দেখতে পাবো? মানে অ্যাকচুয়ালি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর কি, এক্স-রে প্লেটের উপর এই টোটাল লেন্থের ডিএনএ কে উঠে আসতে হবে, তারপরে ছবিটা বুঝতে পারবো কে কত লেন্থের। তাহলে সেখানে প্রোব লাগিয়ে কোনো কাজ হবে না, 1 নম্বর। 2 নম্বর, আমি সব জিনের বেস সিকোয়েন্স জানিও না, তাহলে আমি প্রোব লাগাবো কি করে? আমি যে কোনো কাউরির ডিএনএ নিয়ে এই ধরনের আইসোলেশন করছি, বা আমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে চাইছি, তাহলে সবার তো জিন পিন আমি জানি না কত কি আছে, তো তার জন্য প্রোব লাগানো সম্ভব নয়। তখন এখানে ওই ইথিডিয়াম ব্রোমাইডকে লাগানো হয়, লিথিয়াম ব্রোমাইডকে লাগানো হয়। ফলে কি হয়, তারা এখানে কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্সে সবকে লেগে যায়, ফলে ডাবল স্ট্র্যান্ডেড হয়ে যায়, এবং তারা এক্স-রে প্লেটের উপর গোটা গোটা ডিএনএ স্ট্র্যান্ডগুলোকে নিয়ে আসে। ফলে তার ছবিগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। আসলে বুঝতে পারলে কি বললাম, তাহলে এখানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ছিল, যখনই লিথিয়াম ব্রোমাইড দেওয়া হলো তখনই এরা পুরোপুরি ডাবল স্ট্র্যান্ডেড হয়ে গেল। মানে এই স্ট্র্যান্ডগুলোতে সব লিথিয়াম ব্রোমাইড আছে, এই স্ট্র্যান্ডগুলোতে। তাহলে লিথিয়াম ব্রোমাইডের ছবি এক্স-রে প্লেটে আসবে, সেই ছবি দেখে আমরা ডিএনএ লেন্থগুলোকে এক্স-রে প্লেটে পাবো। তাহলে এটা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর জন্য ইউজ করা হচ্ছে, কিন্তু পার্টিকুলার কোনো জিনকে খুঁজতে গেলে তখন প্রোবকে লাগানো হচ্ছে। এই হলো বিষয়। তাহলে আমরা জেনে গেলাম যে সার্দান ব্লটিং টেস্টের ক্ষেত্রে কি করা হচ্ছে, সেটাকে ডিএনএ কে পৃথক করার জন্য বা ডিএনএ কে খুঁজে পাওয়ার জন্য সার্দান ব্লটিং টেস্ট করা হয়। সেরকমই রয়েছে নর্দার্ন ব্লটিং টেস্ট, এখানে আরএনএ কে পৃথক করা হয় বা আরএনএ কে খুঁজে বের করার জন্য ইউজ করা হয়। ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট প্রোটিনকে খুঁজে বের করার জন্য পৃথক করা হয়। ইস্টার্ন ব্লটিং টেস্ট বলে কিছু নাই, এটা বলে রাখা হলো, মানে এমসিকিউ কোশ্চেনে অপশন থাকবে, ইস্টার্ন ব্লটিং টেস্ট বলে কোনো অপশন আপাতত এখন নেই। ওয়েস্টার্নে প্রোটিন, নর্দার্নে আরএনএ, আর সাউদার্নে ডিএনএ। এখানে একটা বিষয় বলে রাখি নর্দার্নের ক্ষেত্রে, সেটা হলো আরএনএ কে যখন পৃথক করা হয় প্রসিডিউর সেম টু সেম। শুধু একটা বিষয়ে খেয়াল রাখতে হয়, যখন ডিএনএ কে আমরা আইসোলেট করছি রেস্ট্রিকশন অ্যান্ডোনিউক্লিয়াস দেওয়ার আগে, তখন আরএনএ এর হাত থেকে আরএনএ কে পৃথক করাটা খুব জরুরি। কারণ ডিএনএ কে যত তাড়াতাড়ি নষ্ট করতে পারে তার থেকে আরএনএ অনেক তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। সেই জন্য যখন আমরা নর্দার্ন ব্লটিং টেস্ট ফলো করব, তখন আরএনএ এর হাত থেকে যেন আরএনএ কে বাঁচানো যায় সেটা দিতে আমাকে একটু নজর রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আরেকটি বিষয়, সেটা হলো আরএনএ নিজেরাই সিঙ্গেল স্ট্র্যান্ডেড, তো যখন তখন ডবল স্ট্র্যান্ডেড হয়ে যাওয়ার ওদের একটা টেন্ডেন্সি আছে, কাছাকাছি বেস সিকোয়েন্স কমপ্লিমেন্টারি পেলেই ওরা জুড়ে যায় না। আমরা পড়েছি আরআরএনএ পড়াশোনা করেছি যে আরআরএনএ সিঙ্গেল স্ট্র্যান্ডেড
যখনই কাছাকাছি বেস ফ্রিকোয়েন্সি পেয়ে যাচ্ছে কমপ্লিমেন্টারি, তখনই ওরা জুড়ে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার টেন্ডেন্সি। যখন এইভাবে টুকরোগুলোকে ফেলে রাখা আছে, তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড আছে, তো টুক করে ফাঁক পেলেই ওরা কিন্তু ডবল স্ট্যান্ডার্ড হয়ে যাওয়ার একটা সুযোগ খুঁজবে। সেটা এই পদ্ধতির একটা বড় অসুবিধা আছে বা সতর্কতা অবলম্বন করতে হয়। তাহলে যখন আমরা নর্দার্ন প্লটিং টেস্ট বানাবো, তখন দুটো জায়গায় সতর্কতা অবলম্বন করতে হবে। একটা হলো আরএনএজ এর হাত থেকে কিভাবে বাঁচানো যায়, আর একটা হলো ডাবল স্ট্যান্ডার্ড হওয়া থেকে কিভাবে রক্ষা করা যায়। এই দুটি ব্যাপারকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে ওভারঅল প্রসিডিউর যেটা, সেটা হলো এখানে ইলেকট্রোফোরেসিস আসতে পারে 2 নম্বরের কোশ্চেন, সার্দার্ন প্লটিং টেস্ট 3 নম্বরের কোশ্চেন, আর এরপর থেকে এখানে আসতে পারে সাউদার্ন প্লটিং টেস্টে কিসে পৃথক করা হয়, নর্দার্নে কিসে পৃথক করা হয়, ওয়েস্টার্নে কিসে পৃথক করা হয়, এগুলো কোশ্চেন হিসেবে আসতে পারে। আশা করি বুঝতে পেরেছো। এই ভিডিওতে এই বিষয়বস্তুগুলোই ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যদি ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো। যদি চ্যানেলে মেম্বারশিপ নিতে চাও, তাহলে সাবস্ক্রাইবারের পাশে জয়েন বাটনে ক্লিক করলে চ্যানেলে মেম্বারশিপ নিতে পারো। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করছো। তো এই মোটামুটি বিষয়। এর পরবর্তী ভিডিওতে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার আছে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো।